রাত যত গভীর হয়, খুলনার ভৈরব নদীর জল তত বেশি রহস্যময় আর কালো দেখায়। এই নদী কেবল জোয়ার ভাটার সাক্ষী নয়, বরং এটি শত শত মানুষের আর্তনাদ আর রক্তের নীরব সাক্ষী। আজ থেকে 2 দশক আগে এই নদীর পাড়ে রাজত্ব ছিল এমন এক ব্যক্তির, যার চোখের ইশারায় খুলনার আকাশ বাতাস থমকে যেত। সে ছিল একাধারে খুনি, ধর্ষক এবং এক বিশাল অপরাধ সাম্রাজ্যের অধিপতি। দর্শক, রহস্য, রোমাঞ্চ আর শিউরে ওঠা সব সত্য অপরাধের কাহিনী নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকের আলোচনায় আমাদের চ্যানেল অপরাধের অন্তরালের বিশেষ নিবেদন। খুলনার এক সময়ের অঘোষিত সম্রাট এবং বিভীষিকার অপর নাম এরশাদ শিকদারের পূর্ণাঙ্গ জীবন ও তার পতনের রোমহর্ষক ইতিহাস। এরশাদ শিকদারের অপরাধী হয়ে ওঠার গল্পটি শুরু হয় অনেক গভীরে। 1955 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামে এক অতি সাধারণ পরিবারে তার জন্ম। অভাবের তীব্রতায় মাত্র 12 বছর বয়সে 1967 সালে সে যখন ঘর ছেড়ে খুলনায় পাড়ি জমায়, তখন তার সহায় সম্বল বলতে ছিল কেবল নিজের ধূর্ততা। খুলনা রেল স্টেশনে কুলির কাজ দিয়ে তার জীবন শুরু হয়, কিন্তু এই কুলি জীবনই ছিল তার অপরাধ জগতের পাঠশালা। রেল স্টেশনের ওয়াগন থেকে লোহা চুরি, কয়লা চুরি আর যাত্রীদের পকেট মারা ছিল তার প্রাথমিক শিক্ষা। কিশোর এরশাদ ছিল অত্যন্ত মারকুটে এবং বেপরোয়া। স্টেশনের আধিপত্য নিয়ে মারামারিতে সে কখনো পিছপা হতো না। 70-এর দশকের শেষ দিকে সে নিজস্ব একটি গ্যাং তৈরি করে ফেলে। চুরির গণ্ডি পেরিয়ে সে তখন শুরু করে রেলওয়ের জমি দখল আর সাধারণ কুলিদের কাছ থেকে জোর করে টাকা আদায়। এভাবেই একজন ছিন্নমূল কুলি থেকে সে হয়ে ওঠে খুলনার রেল স্টেশন এলাকার ত্রাস। তার এই বেড়ে ওঠার প্রতিটি ধাপে ছিল রক্ত আর বিশ্বাসঘাতকতা। রেল স্টেশন জয় করার পর এরশাদ নজর দেয় খুলনার অর্থনীতির হৃৎপিণ্ড 4 নম্বর ঘাটে। এই ঘাট দখল করাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। ঘাট দখল করতে গিয়ে সে যে নৃশংসতার পরিচয় দিয়েছিল, তা ছিল মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানানো। সে সময়কার স্থানীয় প্রভাবশালী মাস্তানদের একে একে সরিয়ে দিয়ে সে নিজেকে ঘাট সম্রাট ঘোষণা করে। ঘাটের প্রতিটি বস্তা নামাতে তাকে বখরা দিতে হতো। যারা অস্বীকার করত, তাদের পরিণতি হতো ভয়াবহ। সে বুঝতে পেরেছিল কেবল পেশি শক্তি দিয়ে টিকে থাকা যাবে না, তাই সে রাজনৈতিক আশ্রয় খুঁজতে শুরু করে। প্রথমে জাতীয় পার্টি এবং পরবর্তীতে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা গড়ে তোলে। 1988 সালে সে কমিশনার নির্বাচিত হয়। রাজনৈতিক পদবি তাকে যেন এক লাইসেন্স দিয়ে দেয় যা খুশি তাই করার। এরশাদ শিকদারের নৃশংসতার প্রধান কেন্দ্র ছিল 4 নম্বর ঘাটের সেই কুখ্যাত বরফকল বা আইস ফ্যাক্টরি। দর্শক, এই বরফকল ছিল মূলত একটি কসাইখানা। সে তার শত্রুদের তুলে এনে বিশাল বরফের চাইয়ের ওপর ঘণ্টার পর ঘণ্টা নগ্ন করে শুইয়ে রাখত। শরীর জমে যখন নীল আর অসার হয়ে আসত, তখন সে শুরু করত তার বীভৎস খেলা। তার হাতে থাকত একটি ভারী হাতুড়ি। সে ভিকটিমের শরীরের জয়েন্টের হাড়গুলো এমনভাবে ভেঙে দিত যাতে মানুষটি মারা না যায়, কিন্তু অসহ্য যন্ত্রণায় ছটফট করে। বরফকলের ভেতরে যন্ত্রপাতির শব্দের কারণে বাইরের কেউ সেই আর্তনাদ শুনতে পেত না। খুনের পর লাশ যেন কখনো ভেসে না ওঠে, সেজন্য সে নিজেই লাশের পেট চিরে পাতাথর বেঁধে ভৈরব নদীর মাঝখানে ফেলে দিত। কথিত আছে, ভৈরব নদীর তলদেশে আজও অসংখ্য কঙ্কাল বালুর নিচে চাপা পড়ে আছে। মজিদ সরণিতে কোটি কোটি টাকা খরচ করে সে তৈরি করেছিল তার স্বপ্নের প্রাসাদ স্বর্ণকমল। বাইরে থেকে অত্যন্ত চাকচিক্যময় এই বাড়ির ভেতরে ছিল অন্ধকার, সব কুঠুরি আর টর্চার সেল। এই বাড়ির দেয়ালে দেয়ালে মিশে আছে অসংখ্য নারীর কান্না। এরশাদ শিকদার ছিল এক চরম লম্পট চরিত্রের অধিকারী। খুলনার কোনো সুন্দরী মেয়ে তার নজর এড়াতে পারত না।
কাউকে পছন্দ হলে সে তাকে তুলে নিয়ে আসত স্বর্ণকমলে। এই প্রাসাদে বসেই সে তার খুনের নীল নকশা তৈরি করত। তার দম্ভ ছিল আকাশচুম্বী। সে নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করত, কিন্তু সে জানত না প্রকৃতির বিচার অনেক বেশি নির্মম। তার অপরাধের ঘোড়া পূর্ণ হয়ে এসেছিল। এরশাদ শিকদারের অপরাধের সাম্রাজ্য যখন মধ্য গগনে, ঠিক তখনই সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসে। 1999 সালের 15 মে খুলনার রাজপথ সেদিন কেঁপে উঠেছিল এক নৃশংস হত্যাকাণ্ডে। শিকার হয়েছিলেন উদীয়মান ও অত্যন্ত জনপ্রিয় যুবলীগ নেতা খালিদ হোসেন। খালিদ ছিলেন সেই বিরল ব্যক্তিদের একজন যিনি এরশাদ শিকদারের অন্যায়ের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এরশাদ বুঝতে পেরেছিল খালিদকে না সরালে তার একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে পড়বে। সেদিন অত্যন্ত সুপরিকল্পিতভাবে খালিদকে আলোচনার কথা বলে ডেকে নেওয়া হয়। এরপর প্রকাশ্য দিবালোকে তাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডটি ছিল এরশাদ শিকদারের জন্য মরণ ফাঁদ। এর আগে সে যত খুন করেছিল তার সবগুলোতে রাজনৈতিক আশ্রয় পেলেও খালিদ হত্যার পর পরিস্থিতি পাল্টে যায়। খুলনার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল সবাই এই পিশাচের গ্রেফতার দাবিতে উত্তাল হয়ে ওঠে। রাজপথে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। এই প্রথমবার এরশাদ শিকদার অনুভব করল যে তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। একটি বিশাল অপরাধ সাম্রাজ্য তখনই ভেঙে পড়ে যখন ভেতর থেকে কেউ মুখ খোলে। এরশাদ শিকদারের ক্ষেত্রেও তাই ঘটেছিল। তার দীর্ঘদিনের ছায়াসঙ্গী এবং দেহরক্ষী নূরে আলম বুঝতে পেরেছিলেন যে এরশাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। নিজের প্রাণ বাঁচাতে নূরে আলম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং এরশাদ শিকদারের জীবনের অন্ধকারতম সব রহস্য ফাঁস করে দেন। নূরে আলমের দেওয়া তথ্যে পুলিশ জানতে পারে স্বর্ণকমলের সেই সব গোপন কুঠুরি আর ভৈরব নদীর অতলতলে হারিয়ে যাওয়া শত শত মানুষের করুণ কাহিনী। নূরে আলমের জবানবন্দিই ছিল এরশাদ শিকদারকে ফাঁসি কাষ্ঠে ঝোলানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। 11 আগস্ট 1999 গভীর রাত। খুলনার মজিদ সরণির সেই রাজকীয় প্রাসাদ স্বর্ণকমল পুলিশ ও গোয়েন্দা বাহিনী চারপাশ থেকে ঘিরে ফেলে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। যে মানুষটির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সাহস কেউ পেত না, আজ তাকে দেখার জন্য উৎসুক জনতার ভিড়। পুলিশ যখন স্বর্ণকমলের মূল ফটক ভেঙে ভেতরে ঢোকে তখন এরশাদ শিকদার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরদিন সকালে যখন তাকে হ্যান্ডকাফ পরিয়ে সাধারণ অপরাধীর মতো পুলিশের ভ্যানে তোলা হচ্ছিল তখন এক ঐতিহাসিক দৃশ্যের অবতারণা হয়। খুলনার মানুষ সেদিন রাজপথে জুতা উঁচিয়ে এই নরপিশাচকে ঘৃণা জানায়। মানুষ একে অপরকে মিষ্টি মুখ করায়, যেন কোনো এক দীর্ঘস্থায়ী অভিশাপ থেকে মুক্তি মিলেছে। স্বর্ণকমল তল্লাশি করে পুলিশ তখন উদ্ধার করে মানুষের মাথার খুলি, কঙ্কাল আর অসংখ্য অবৈধ মারণাস্ত্র। উদ্ধার করা হয় সেই কুখ্যাত ডায়েরি যেখানে এরশাদ শিকদার তার হাতে খুন হওয়া ব্যক্তিদের তালিকা লিখে রাখত। গ্রেফতারের পর শুরু হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত বিচার প্রক্রিয়া। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, দখল আর চাঁদাবাজির অর্ধশতাধিক মামলা থাকলেও প্রথম ধাপে 24টি হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। নূরে আলমের অকাট্য সাক্ষ্য এবং ফরেনসিক রিপোর্টে একের পর এক লোমহর্ষক হত্যাকাণ্ডের সত্যতা প্রমাণিত হয়। আদালত কক্ষে এরশাদ শিকদার যখন উপস্থিত হতেন তখনও তার চোখে মুখে ছিল সেই চিরচেনা দম্ভ। কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সে বুঝতে পেরেছিল তার দিন ঘুরিয়ে এসেছে। আদালত তাকে 7টি হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রদান করে। উচ্চ আদালত এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করা হলেও তার পৈশাচিক কর্মকাণ্ডের কারণে তা প্রত্যাখ্যাত হয়। 2004 সালের 10 মে খুলনা জেলা কারাগারের আকাশ সেদিন ছিল মেঘাচ্ছন্ন। রাত 11টা 59 মিনিটে
যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় তখন তার চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সে কেবল তার পরিবারের কথা বলেছিল। জল্লাদের এক টানে যবনিকা ঘটে এক বিভীষিকাময় অধ্যায়ের। এরশাদ শিকদারের মৃত্যুর মাধ্যমে অবসান ঘটে 2 দশকের এক খুনি সাম্রাজ্যের। দর্শক, এরশাদ শিকদারের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে রক্তের সিঁড়ি বেয়ে যারা উপরে ওঠে তাদের পতন হয় অনেক বেশি ভয়ঙ্কর। ক্ষমতার দম্ভ আর অস্ত্রের দাপট কখনোই চিরস্থায়ী নয়। অপরাধের অন্তরালে লুকিয়ে থাকা এমন আরও রোমহর্ষক সত্য ঘটনা নিয়ে আমরা নিয়মিত ফিরব আপনাদের কাছে। আজকের এই 1600 শব্দের বিশেষ ডকুমেন্টারিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সত্যের সন্ধানে এবং অপরাধের আসল চেহারা উন্মোচনে আমাদের চ্যানেল অপরাধের অন্তরালে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।